মহিম কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া তাকে ঘিরে ধরে। শরীরটা তার ভয়ে জমে যায়। ছায়ার মধ্যে থেকে যে অবয়ব তার সামনে ফুটে ওঠে তা যেন নরকের অতল গহ্বর থেকে উঠে আসা একটা নয়, এক জোড়া সাক্ষাৎ মরণ দূত। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি তানিয়া, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্ট তারানাথ তান্ত্রিক এবং জোড়া পিশাচ। কলমে শুভায়ু। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক এবং জোড়া পিশাচ। আজ বেশ রাতই হয়ে গেল। গাঁয়ে যাওয়ার এই জঙ্গল লাগোয়া পথটা খুব একটা সুবিধার নয়। রাত বিরেতেই বাদাবন অঞ্চলের এই পথ দিয়ে খুব একটা মানুষ যাতায়াতও করে না। কখন যে কোন বুনো জন্তু বেরিয়ে আসে জঙ্গল থেকে বলা তো যায় না। মহিম বেশ জোরেই সাইকেলটা টানতে থাকলো। জমিদার বাবুর খাস চাকর সে। কত যে ফাইফরমাস তাকে খাটতে হয় আর কত কিছু যে তলে তলে করতে হয় তা শুধুমাত্র গায়ের মধ্যে সেই জানে। আজ একটা বিশেষ দরকারি তাকে সদরে যেতে হয়েছিল। ফিরতে এতটা দেরি হতো না, কিন্তু কাজ শেষে হারানদের সঙ্গে তাসের আড্ডা শেষ হতে কখন যে রাত গড়িয়েছে তার খেয়ালই ছিল না। যাই হোক, এই তো আর একটুখানি মিনিট 5 পর শ্মশানের পথটা পেরিয়ে বাঁকটা ঘুরলেই পৌঁছে যাবে সে গ্রামের মুখে। শ্মশানের পথটা পেরোনোর সময় একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা তার মুখে এসে লাগে। গাটা কেমন যেন শিউরে ওঠে, বুকটা একদম যেন কাঁপুনি দিয়ে উঠল। চারপাশটা অন্ধকারে ঢেকে গেছে, শুধু তার হাতের টর্চের ক্ষীণ আলোতেই সামনের পথটা খানিক দেখা যাচ্ছে। মহিমের হঠাৎ মনে হতে লাগলো সাইকেলটা যেন খুব ভার ভার লাগছে, কিছুতেই টেনে নিয়ে যেতে পারছে না, নাকি এক জায়গাতেই সাইকেলটা টেনে চলেছে সে। সময় যেন থমকে গেছে, চারিদিক নিস্তব্ধ। সে স্পষ্ট মনে রেখেছে শ্মশানের ওই শেওড়া গাছটা সে পেরিয়ে এসেছে মিনিট 2 আগেই। তবে এখনো কেন সে একই জায়গাতে ঘুরপাক খাচ্ছে? সে কি যেন একটা পেছন থেকে শক্ত করে তার সাইকেলটাকে টেনে ধরে রেখেছে। প্রাণ শক্তি জোগাড় করেও সে কিছুতেই সাইকেলটা টানতে পারছে না। কাঁপতে কাঁপতে পিছনের দিকে তাকাতেই সে দেখে একটা নিকষ কালো ছায়া যেন তাকে ঘিরে ধরে ধীরে ধীরে জমাট বাঁধছে। হাওয়ার সাথে মিশে থাকা সেই ছায়াটা যেন এবার তার সামনে দৃশ্যমান হচ্ছে। মহিম কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া তাকে ঘিরে ধরে। শরীরটা তার ভয়ে জমে যায়। ছায়ার মধ্যে থেকে যে অবয়ব তার সামনে ফুটে ওঠে তা যেন নরকের অতল গহ্বর থেকে উঠে আসা একটা নয়, এক জোড়া সাক্ষাৎ মরণ দূত। তাদের চুলগুলো যেন অশুভ রাত্রির কালো অন্ধকারে গাঁথা, লম্বা এবং বিশৃঙ্খল। চোখের মধ্যে জ্বলছে লাল আগুনের শিখা, যেন প্রতিশোধের মর্মান্তিক দৃশ্যপট তারা তুলে ধরে চলেছে। তাদের মুখমণ্ডল বিবর্ণ, চামড়া থরথর করে ঝুলছে, আর ঠোঁটের কোণা দিয়ে লাল রক্তের ধারা গড়িয়ে গড়িয়ে পড়ছে। নখগুলো বিশাল ধারালো, মাটির ওপর দাগ কেটে রাখে তাদের প্রতিটা পদক্ষেপ। শরীরের প্রতিটা অংশ কঙ্কাল সার, তবুও অশুভ শক্তিতে ভরপুর। মহিম চিৎকার করতে গেলেও তার গলার আওয়াজটা আটকে গেল। ওই পিশাচ জোড়া এক ঝাঁপ দিয়ে মহিমের ওপর ঝাঁপিয়ে পড়ল। মহিমের শরীরটা মাটিতে পড়ে গেল, আর তার আশেপাশে শুধু অন্ধকার ছেয়ে গেল। রাস্তা জুড়ে শুধুই নিস্তব্ধতা, আর মহিমের সেই সাইকেলটা চুপচাপ পড়ে রইল, যেন তার মালিকের শেষ নিঃশ্বাসের সাক্ষী হয়। আজ যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি তা আমার আর কিশোরীর তারানাথের সাথে প্রথম অভিযান। গত বছর শীতের সময়কার কথা। সে বছর কলকাতা শহরে যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল
তা মনে হয় খুব একটা এর আগে পড়েনি। একে তো শীত, তার ওপর সেদিন সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। গিন্নি গেছে বাপের বাড়িতে। অজ্ঞতা নিজেই দুটো চাল ডাল ফুটিয়ে খেয়ে একটু সবে গা এলিয়েছি, এমন সময় দরজায় টোকা। এমন বাদলার দিনে ভর দুপুরে কে আবার এলো? দরজা খুলতেই দেখি কিশোরী, বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে গেছে। দেখেই বুঝলাম নিশ্চয়ই আজ আবার একটু ঝামেলা বাঁধিয়ে এসেছে। ভিতরে ঢুকে আলনা থেকে গামছাটা নিয়ে মাথা মুছতে মুছতে সে বলল, ধুর ধুর, রোজ রোজ এই একই ঝামেলার ভালো লাগে না ভাইয়া, আর ভালো লাগে না। আমি মৃদু হেসে বললাম, কেন আজ আবার কি নিয়ে ঝামেলা বাঁধালে? সে তো জানোই, সেই একই, থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। কিন্তু আজ একটু বেশি হয়ে গেল বুঝলে। গিন্নির সাথে কথা কাটাকাটি হচ্ছিল, কথার ঝাঁজ বাড়তে বাড়তে আর সামলাতে পারলাম না, তাই বেরিয়ে এলাম। এরকম তো হয়েই থাকে, কিন্তু এতে রাগ সামলাতে না পেরে কি বাইরে বেরিয়ে আসতে হলো? আজ তো ঠান্ডায় গায়ের হাড় হিম হয়ে যাবে। কিশোরী আমার কথায় গুরুত্ব না দিয়ে মুখ গোমরা করেই বসে রইল। হঠাৎ আমার মনে হলো, একই এই বৃষ্টিমুখর নীরস দুপুর, আর এদিকে কিশোরীরও মেজাজ খারাপ। এসবের একটাই সমাধান, তারানাথ। কিশোরীকে বললাম, জানো, এমন আবহাওয়ায় এক কাপ চা আর তারানাথের গল্প শোনার থেকে ভালো আর কিছুই হতে পারে না। চলো ওর কাছেই যাই। ও তো এমনিতেই সবসময় বসেই থাকে কিছু না কিছু নতুন গল্প নিয়ে। কিশোরী কৌতূহলী হয়ে বলল, ঠিকই বলেছ হে, এমন দিনটাকে তো মন মরা করে নষ্ট করা ঠিক হবে না বলো। চলো বরং যাওয়া যাক। আমি উচ্ছ্বসিত হয়ে বললাম, ব্যাস, তাহলে আর কোনো কথাই নয়। তারানাথের কাছে গেলে তোমার মন খারাপ এমনিতেই উধাও হয়ে যাবে। একটা ভালো গল্প শুনলেই তুমি আবার আগের মতো ফুরফুরে হয়ে যাবে। চট জলদি দুজনে দুটো ছাতা নিয়ে তারানাথের বাড়ির দিকে পা বাড়ালাম। মঠ লেনে পৌঁছে মোড়ের মাথার দোকান থেকে পাসিং শোয়ের প্যাকেটটা কিনে দুজনে যখন সবেমাত্র তারানাথের বাড়ির দরজায় ঢুকছি, তখনই এক প্রৌঢ় বেটে খাটো ভদ্রলোক প্রায় হন্তদন্ত হয়ে আমাদের ধাক্কা দিয়ে প্রায় রুদ্ধশ্বাসে বেরিয়ে গেলেন। কিশোরী বিরক্তি হয়ে বলে উঠল, উফ, আজব ব্যাপার তো। গিয়ে দেখি তারানাথ তার বৈঠকখানার জানলা দিয়ে এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমি স্বভাবতই তারানাথকে জিজ্ঞেস করলাম, কি এই বৃষ্টি বাদলার দিনে কি বাইরের দিকে তাকিয়ে কবিতা ভাবছেন নাকি? তারানাথ অসম্মতি সূচক মাথা নেড়ে বলল, ও তোমরা এসেছো, দাঁড়াও চারিকে বলি তোমাদের চা দিতে। সে না হয় হবে, সে না হয় হবে। এখন আপনি বলুন তো, ওই বয়স্ক ভদ্রলোকটা কে ছিলেন, আর এমন উদ্ভ্রান্তের মতো বেরিয়েও বা গেলেন কেন? তারানাথ একটা পাসিং শো ধরিয়ে একটা লম্বা টান দিয়ে অন্য মনস্কভাবে বলল, না, পারলাম না বুঝলে, পারলাম না। আমি ও কিশোরী অবাক হলাম। বললাম, কি পারলেন না? সবটা একটু খোলসা করে বলুন না। কিছুই তো বুঝছি না। ইতিমধ্যে চারি চা দিয়ে গেল, সঙ্গে তেলে ভাজা। তারানাথ বলল, ভদ্রলোক এসেছিলেন সুন্দরবনের এক গ্রাম বা ওই তালুক বলতে পারো, ওইখান থেকে। কি যেন নাম বললো, পানিয়ারি। ভদ্রলোক এসেছিলেন এক বিশেষ দরকারে। ব্যাপারটা খুবই গুরুতর, কিন্তু এখন আর মাত্র 1.5 ঘন্টা ওনার আয়ু। বলছেন কি? মাত্র 1.5 ঘন্টা আয়ু? মানেটা কি? সে জানবে পরে, কিন্তু তার আগে যেটা আসল দরকার সেটাই আসি। ভদ্রলোক সুন্দরবনের পানিয়ারি গ্রামের খাজাঞ্চি বাবু। উনি এসেছিলেন এই পত্রটি আমায় দিতে। বলে তারানাথ আমাদের দিকে একটা পত্র এগিয়ে দিলেন। এই পত্রটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। শ্রীচরণেশু ঠাকুর মশাই, আমার প্রণাম নেবেন। আমি পানিয়ারি গ্রামের জমিদারের কনিষ্ঠ পুত্র রমাকান্ত মজুমদার। গত কয়েক মাস ধরে আমাদের গ্রামে কার যে কুদৃষ্টি পড়েছে তা বলতে পারি না। কোনোদিন কারো বাড়ি থেকে হাঁস মুরগি, কারো বাড়ি থেকে ছাগল ভেড়া, কোনোদিন বা গোমাতা চুরি যাচ্ছে।
গ্রামের বাইরে অনেকেই পেটের দায়ে শহরে কাজ করতে যায়। হঠাৎ কি যেন এক অভিশাপের রাতে ফেরার পথে শেওড়া গাছটার তলায় মৃত অবস্থায় পাওয়া যায় পরের দিন। গ্রামের মা বোনেদের সুরক্ষা আমি পুরুষ হয়ে দিতে পারি না। সেদিন তো নিতাইয়ের বউকে গ্রামের পুকুর পাড়ের ধারটার কাছে যত্রতত্র পোশাকে রক্তাক্ত মৃতদেহ অবস্থায় পাওয়া যায়। কেউ যেন তাকে নৃশংসভাবে ভোগ করে ছিবড়ে ফেলে রেখে গেছে। প্রথমে কোনো দুর্বৃত্তের কাজ বলে মনে হলেও একের পর এক একই ঘটনার পুনরাবৃত্তি হলে সন্দেহ হয় বটে। কদিন আগে আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে যে কোনো এক পিশাচের করাল গ্রাসে আমরা পড়েছি। একবারটি যদি আপনি আমাদের গ্রামে আসেন তাহলে আমি বড় বাধিত হব। আমার চিঠি পড়া শেষ করে তারানাথের দিকে তাকালাম। সে চোখ বন্ধ করে সুখ টান দিচ্ছে। আমার দিকে চেয়ে বলল, এরপরে ওদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। তোমাদের যদি ফুরসত হয় তো আমার সঙ্গ দিতে পারো। আমরা এক কথায় রাজি হয়ে গেলাম। অমাবস্যার নিশুতি রাত, চারিদিকে জনমানবের একটি চিহ্নও নেই। গ্রামের জঙ্গল ঘেরা পথটা দিয়ে ফিরছে শ্যামল। গ্রামের যে অবস্থা তাতে সন্ধেবেলাও কেউ ঘরের বাইরে থাকার সাহস পায় না। নিতান্তই শ্যামলের বউয়ের আজ প্রসব বেদনা উঠেছিল, তাই শহরের হাসপাতালে ভর্তি করিয়ে ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল। বাড়িতে 10 বছরের ছোট মেয়ে আর বুড়ো মাকে ফেলে এসেছে, তাই প্রাণ হাতে বাড়ি ফিরতেই হলো তাকে। বুকটা ভয়ে কাঁপছে ওর। এই বুঝি কোনো কালো হাত ওকে নরকে টেনে নিয়ে যায়। হঠাৎ চলতে চলতে কিসে যেন একটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ল। নিচু করে কালো বস্তুটাকে দেখতে গেল, লক্ষ্য করলো ওটা একটা আধ খাওয়া পোড়া মরা। পিঠের কাছে একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে উঠল। ভয়ে তখন ওর হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড়। ওর পিছনে দুটো কালো মূর্তি, নরকের অতল গহর থেকে উঠে আসা পিশাচ। চোখগুলো ভাঁটার মতো জ্বলছে, পায়ের নখগুলো বড় আর ধারালো। মুখের থেকে রক্তের দ্বারা গড়িয়ে গড়িয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে, যেন এক প্রতিশোধের আগুন ওদের চোখে। দুই মূর্তি তীব্র ক্ষোভে শ্যামলের গলা টিপে শূন্যে তুলে ধরল। শ্রী হাসিতে বিষিয়ে উঠল চারিদিকের পরিবেশ। শ্যামলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের সামনেটা আবছা হয়ে আসছে। শেষবারের মতো তার মায়ের মুখ, ফুটফুটে মেয়েটার মুখ, সব শেষে অসুস্থ বউটার মুখ ভেসে উঠল। এ সময় হঠাৎই অস্পষ্ট মন্ত্র উচ্চারণ শোনা গেল। পিশাচ দুটোর মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য দেখা গেল। তাদের ক্ষমতা কিছুটা খর্ব হলো বোধ হয়। তাদের মারণ বন্ধন শ্যামলের গলা থেকে সরে গেলে শ্যামল ধপ করে মাটিতে পড়ল। পিছনে অবাক দৃষ্টিতে দেখল সে এক ব্যক্তি, লাল ধুতি পরা, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি বললেন, আর ভয় করো না বাছা, উঠে পড়ো। শ্যামল আমতা আমতা করে বলল, কে আপনি বাবা? তান্ত্রিক, তারানাথ তান্ত্রিক। সবাই ভালোবেসে আমার ঠাকুর মশাই বলে। রাজবাড়ির দ্বিতলে রমাকান্ত, তারানাথ, কিশোরী ও আমি চায়ের আসরে বসেছি। ভোর রাতে রাজবাড়িতে আমরা এসে বোধ করি রমাকান্ত বাবুদের কিছুটা ব্যতিব্যস্ত করেই তুলেছিলাম। রমাকান্ত বাবুর স্ত্রী কমলা দেবী আমাদের জন্য চা আর বিস্কুট দিয়ে এলেন। রমাকান্ত আর তার স্ত্রীর বয়সের পার্থক্য বেশ খানিকটাই তা বোঝা গেল। তার রূপ যৌবন অনায়াসেই যে কোনো পুরুষের মনে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারানাথ চায়ে চুমুক দিয়ে বলল,
আমি কোনো বড় মাপের তান্ত্রিক নই, কিন্তু মধুসুন্দরী দেবীর কৃপাতে আমি কিছু বিদ্যা আয়ত্ত করেছি। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের, কিন্তু আমাকে আপনি সমস্ত বিষয় আগে খুলে বলুন তো। আমি জানি আপনার দাদার আকস্মিক মৃত্যুতে আপনি শোকাহত, কিন্তু আর যাতে কোনো বড় ক্ষতি না হয় তার জন্য আপনাকেই আমায় সাহায্য করতে হবে। রমাকান্ত বাবু মাথা নিচু করেছিলেন, এবার আস্তে আস্তে মাথা তুললেন। বোঝাই যায় ভদ্রলোকের ওপর এই কয়েকদিন ধরে বেশ ধকল পড়েছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন। আপনাকে আমি চিঠিতে আগের সব ঘটনাই বলেছি, কিন্তু গতকাল যা ঘটলো তারপর থেকে আমি সত্যি খুব ভেঙে পড়েছি। পরপর এতগুলো আকস্মিক মৃত্যুর পর গ্রামের মানুষরা এক প্রকার ভয়েই দিন কাটাচ্ছিল। কেউ বিশেষ বাড়ির বাইরে বেরোচ্ছিল না সন্ধে হলেই। পুরুষেরা যা কাজ দিনের বেলাতেই মিটিয়ে যে যার ঘরে ফিরে আসত। কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিছুই ঘটল না। গতকাল বেলার দিকে গাড়োয়ানকে জমিদার বাড়ির বাইরে আসতে দেখে আমি অবাক হই। জানতে পারি যে দাদা নাকি তাকে ডেকে পাঠিয়েছে। আমি দাদাকে জিজ্ঞেস করাতে তিনি বলেন যে তাকে নাকি বিশেষ দরকারে বাড়ির বাইরে যেতে হবে। দাদাকে আমি বারবার বোঝাই যে এই সময় বাড়ির বাইরে বেরোনোটা উচিত হবে না, কিন্তু উনি কিছুতেই বুঝতে চান না। প্রায় এক প্রকার জোর করেই তিনি বেরিয়ে যান। আসলে আমার দাদার স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। উনি বিয়ে করেননি, কিন্তু একাধিক অবৈধ সম্পর্ক ছিল দাদার। প্রায় সেই কারণে তিনি সদরে যেতেন। উনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই আমিও ওনাকে কখনোই তেমন কিছু বলতে পারতাম না। অনেক রাত হয়ে যাওয়ার পরেও দাদা না ফেরাতে আমরা বুঝতে পারছিলাম যে আবার সেই অশুভ শক্তির প্রকোপ বেড়েছে। ভয়ে সে রাতে আর কেউ গ্রামের বাইরে বের হয়নি দাদাকে খুঁজতে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন সাহসী যুবক এবং জমিদার বাড়ির কিছু চাকর বাকর একত্রিত হয়ে দাদাকে খুঁজতে বের হয়। সকালের আলো ফুটতেই তারা দেখতে পায় যে শেওড়া গাছের তলায় দাদার নিথর দেহ পড়ে আছে। প্রথমে দূর থেকে দেখে অস্বাভাবিকভাবে মাটিতে তারা পড়ে থাকতে দেখে ধাক্কা খায়, কিন্তু কাছে গিয়ে যা তারা দেখে তাতে তাদের শির দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। দাদার শরীর রক্তাক্ত, রক্তে ভিজে গেছে মাটি। চোখ দুটো খোলা, কিন্তু সেগুলো কোটরের বাইরে বেরিয়ে এসেছে। কেউ যেন সেগুলোকে বলপূর্বক টেনে বের করেছে। ঠোঁটে অদ্ভুত এক ভয়ের চিহ্ন, যা তার মৃত্যুর আগের মুহূর্তের আতঙ্কের প্রতিচ্ছবি। তার শরীরের একাধিক স্থানে গভীর ক্ষতচিহ্ন দেখা যায়। হাত পায়ের হাড়গুলো অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, এমন ভাবে যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেগুলো ভেঙেছে। তার বুকের অংশের গভীর নখের আঁচড়, রক্ত গড়িয়ে গিয়ে শরীরের চারপাশে জমাট বেঁধে আছে। পেট ফাটা, অন্ত্রগুলো বেরিয়ে মাটিতে পড়ে আছে, আর গলায় বিভৎস হাতের চিহ্ন, যেটা দেখলে মনে হয় যে দাদাকে প্রথমে শ্বাসরোধ করে তারপরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গ্রামের লোকেরা ভয়ে চিৎকার করে উঠে পড়ে। এমন ভয়ানক মৃত্যু দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ ভয়ে পেছনে সরে যায়, আর কেউ কেউ দাদার এই ভয়ানক অবস্থা দেখে হতবাক হয়ে যায়। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এই দৃশ্য দেখে সবাই বুঝতে পারে যে আবার সেই অশুভ শক্তি গ্রামের ওপর ভয়ানক আক্রোশ নিয়ে ফিরে এসেছে। তারানাথ গুরু গম্ভীর মুখে রমাকান্তের কথা শুনছিল। এবার চায়ের কাপটা নামিয়ে রেখে বলল, এই পিশাচ বা আত্মার কাজ হলে এর পেছনে নিশ্চয়ই কোনো শক্তিশালী তান্ত্রিকের প্রভাব রয়েছে। আমরা যদি সময় মতো এটা ঠেকাতে না পারি, তাহলে আরো অনেকগুলো প্রাণ হারাতে হবে। আপনার দাদার অতীত সম্পর্কগুলো নিয়ে আরো খোঁজ খবর নিতে হবে। কে জানে, এই মৃত্যুর পেছনে হয়তো তারই কোনো পুরনো শত্রুর হাত রয়েছে। রমাকান্ত বাবু এবার উত্তেজিত হয়ে বললেন, আপনি বলছেন দাদার এই মৃত্যুর পেছনে কোনো মানুষের হাত আছে? এটা কি তান্ত্রিক শক্তির প্রভাব নয়? তারানাথ শান্ত কণ্ঠে উত্তর দিল, মানুষের মধ্যে কিছু অশুভ শক্তি থাকলেও তার প্রয়োগের ক্ষমতা সবসময় তার ইচ্ছের উপরই নির্ভর করে।
তাই একদিকে আমরা এই মৃত্যুর পেছনে তান্ত্রিক প্রভাবে তদন্ত করব, আর অন্যদিকে আপনার দাদার পুরনো শত্রু বা সম্পর্কগুলো সম্পর্কেও খোঁজ নেব। রমাকান্ত বাবু ত্রস্ত কণ্ঠে বললেন, আমি যা কিছু করতেই রাজি আছি ঠাকুর মশাই, কিন্তু দয়া করে এই পিশাচিনীকে থামান, আর কোনো প্রাণ যেন না যায়। তারানাথ ধীর পায়ে উঠে দাঁড়াল। বাইরে তখন সবে ভোর হয়েছে। আকাশে এক চিলতে লাল আভা যেন আগুনের মতো জ্বলছে। সে গম্ভীর স্বরে বলল, আমাদের আজ রাতেই কাজ শুরু করতে হবে। যে অশুভ শক্তি এই গ্রামে ছড়িয়ে পড়ছে তাকে থামাতে হলে আমাদের দ্রুত কাজ করতে হবে, এবং মনে রাখবেন, কোনো ভুল করলে তার মাসুলও দিতে হবে। রমাকান্ত, কিশোরী আর আমি তারানাথের কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজ রাতে কি অপেক্ষা করছে তা কেউ জানে না, কিন্তু সবাই বুঝতে পারলাম যে এই রাতটা গ্রামের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভোরের দিকে আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু তারানাথের চোখে ঘুম এসেছিল কিনা তা জানি না। বেলার দিকে আমি, তারানাথ এবং কিশোরী শ্যামলের সঙ্গে গ্রাম পরিভ্রমণে বেরোলাম। আমরা প্রায় সকলেই জিজ্ঞেস করলাম জমিদার বাড়ির বড় কর্তার ব্যাপারে, তার জীবনের পূর্ব এমন কিছু ঘটনার ব্যাপারে যার কারণে গ্রামের ওপর নেমে এসেছে এমন বিপদ। কিন্তু সকলেই এক কথায় বলল, উনি যৌবনকাল থেকেই একের পর এক অনর্থ করে গেছেন। কখনো গ্রামের মেয়ের সাথে অসভ্যতা, তো কখনো গ্রামের প্রজাদের ওপর অকথ্য অত্যাচার। সব মিলিয়ে গ্রামের সকলেরই ওর ওপর রাগ ছিল। শুধুমাত্র ছোট কর্তার ভালো ব্যবহারের কারণে কেউ কিছু বলতো না। কিন্তু তা বলে এমন কেউ তো গ্রামে নেই যে তন্ত্রসিদ্ধ হয়ে পিশাচ দিয়ে এমন নৃশংসভাবে হত্যা করবে তাকে এবং গোটা গ্রামের কোনো ক্ষতি করে চলবে। এসব মিলিয়ে তারানাথকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সে বারবার মাথা নেড়ে বলে যাচ্ছিল, না, কোথাও এমন একটা কিছু রহস্য রয়েছে যা আমাদের কাছে আসছে না, আর যা ঘটে চলেছে তা এক চরম প্রতিহিংসা পরায়ণ তান্ত্রিকের দ্বারাই সম্ভব। আমরা তখন ফিরে আসছি জমিদার বাড়ির দিকে। গ্রামের পুরনো বটতলার পাশ দিয়ে যখন যাচ্ছি, হঠাৎই এক অস্বাভাবিক ঘটনা ঘটল। বটতলায় একটা পাগল শুয়েছিল, যাওয়ার সময় দেখেছি। এখন হুট করে সে আমাদের পথ আটকে দাঁড়ালো, তারপর বিশ্রীভাবে হাসতে থাকলো আর বলতে লাগলো, কি হয়েছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিস? গ্রামটাকে বাঁচিয়ে দিবি? কিছুতেই পারবি না, কিছুতেই না। ও ফিরে এসেছে। হ্যাঁ, সবাইকে শেষ করবে, সবাইকে। শুধু বাঁচবো আমি, আর সবাই মরবে, সবাই ছাড়খাড় হয়ে যাবে গ্রাম। বলে আবার বিকটভাবে হাসতে থাকলো। আমরা এরকম আকস্মিক ঘটনায় বেশ ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তারানাথ এক দৃষ্টে ওর দিকে তাকিয়েছিল। শ্যামল পাগলটার দিকে তাড়া করতে গেলে তারানাথ তাকে বাধা দিয়ে কঠিন স্বরে পাগলটার উদ্দেশ্যে বলল, বেশ তো বুঝলাম, কিন্তু তোকেও তো মরতে হবে, তুইও তো গ্রামেরই লোক। না, আমি মরবো না, আমি কিছুতেই মরতে পারি না। আমি তো মরতে পারি না। হাততালি দিতে দিতে চলে গেল। তারানাথের চোয়াল কঠিন। সে শ্যামলকে বলল, এর কোনো পূর্ব পরিচয় তুমি জানো? না, তেমন কিছুই না। ওকে আমিও ছোট থেকেই দেখছি। গ্রামের বড়দের মুখে এটাই শুনেছিলাম, বহু বছর আগে গ্রামের পূর্ব প্রান্তের দিকে ওর দিদি, জামাইবাবু আর ভাগ্নের সাথে থাকতো। একদিন কোনোভাবে ওদের ঘরে রাত্রেবেলা আগুন লেগে যায়। ও সে সময় ইদ্যালয়টি ছিল না, তাই ও বেঁচে যায়। বাকি ওর পরিবারের সবাই মারা পড়ে। তারানাথের মুখে যেন একটু আশার আলো ফুটল। কেন জানি না, আমার মন বলছে সবাই মরেনি ওই পরিবারের। চলো এখন তাড়াতাড়ি, অনেক কাজ আছে।
জমিদার বাড়িতে পৌঁছে তারানাথ রমাকান্ত বাবুকে বলল, আপনার বাড়ির সবচেয়ে পুরনো চাকরকে ডেকে পাঠান, যে আপনার বাবার সময় থেকে আছেন। খানিক বাদে বছর 60-এর গিরিধারী এলো। তারানাথ তাকে বলল, দেখো, আমি তোমাকে কি জন্য ডেকে পাঠিয়েছি তুমি তা বুঝতে পেরেছ। আমি জমিদার বাড়ির সবচেয়ে ঘৃণ্য ইতিহাস জানতে চাই, যা তোমার বড় বাবু করেছিলেন। তুমি কিছু গোপন করলে সে ক্ষতি তোমারই হবে। আর মনে রেখো, আমি মানুষের মন পড়তে জানি গিরিধারী। গিরিধারী তখন বলতে শুরু করল, বহু বছর আগে ছোটবাবু তখন ছোট, এই বছর 10 বয়স। সেই সময় তাকে দেখাশোনার জন্য একটি মেয়ে মানুষকে রাখা হয়। গ্রামের পূর্ব প্রান্তে সে থাকতো তার স্বামী, ছোট ছেলে আর ভাইয়ের সাথে। মেয়েটির কাজে সবাই খুব খুশি ছিল। মা আর ছোটবাবুকে তিনি যত্নে মানুষ করতেন। জমিদার বাবু মেয়েটিকে স্নেহ করতেন। কিন্তু যত সমস্যা ঘটল বড়বাবুকে নিয়ে। ওনার স্বভাব চরিত্রের কথা আপনি জানেন। তখন ওনার বয়স 24 কি 25, যৌবনের তেজ আরো বেশি, সেই সঙ্গে নৃশংসতাও। গ্রামের যে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই তার কামলিপ্সা জেগে উঠত। সে বিবাহিত হোক কি অবিবাহিত, কেউ নিস্তার পেত না। ওনার দলবলের অত্যাচারে জ্বালায় কেউ ভয়ে মুখ খুলতে সাহস পেত না ওনার বাবার কাছে। একদিন মেয়েটিকে বড়বাবুর ভোগ করতে চাইলেন। তাকে জোর জবরদস্তি করায় সে ভয় বিন্দুমাত্র না পেয়ে জমিদার বাবুকে সব জানায়। বিবাহিত নারীর উপরে অত্যাচার। জমিদার বাবু বড়বাবুকে বেত্রাঘাত করলেন বাড়ির সব চাকরের সামনে। বড়বাবুর চোখ জ্বলছিল নোংরা প্রতিহিংসার আগুনে। সেদিন রাতেই তিনি ওদের বাড়িতে দলবল নিয়ে চড়াও হন। যতদূর আমি জানি বাবু, বড়বাবু ওই মেয়েটিকে ধর্ষণ করে তার স্বামীর সামনে। তারপর স্বামী স্ত্রী দুজনকে হত্যা করে পুরো পরিবারকে জীবন্ত জ্বালানোর জন্য ঘরে আগুন লাগিয়ে দেন। জমিদার বাবুর কাছে এ খবর পৌঁছলে তিনি কষ্টে নিজেকে স্থির রাখতে পারেননি। মৃত্যুকালে তিনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করান যে খবর যেন আমি ছাড়া গ্রামের আর কেউ না জানতে পারে। সবাই জানতো যে বাড়িতে আগুন লেগে ওরা সব মারা যায়, নইলে জমিদার বাড়ির মান ধুলে লুটিয়ে পড়তে পাবো। এই বলে গিরিধারী সজল চোখে দাঁড়িয়ে রইল। তারানাথ তাকে বলল, আচ্ছা, আরো একটা ব্যাপার, তোমরা একটু ভেবে বলো তো, তোমাদের গ্রামে কোনোদিন এই মাস কয়েকের মধ্যে কোনো সাধু এসেছে? রমাকান্ত বলে উঠল, মাস 2 আগে যেদিন জমিদার বাড়িতে বস্ত্র বিতরণ করা হয়, সেদিন এক খ্যাপা পাগলা সাধু এসেছিল। আমি তার হাতে বস্ত্র তুলে দিই। তারপর তাকে কিছু জিজ্ঞেস করার আগেই আমি তাকে আর দেখতে পাইনি। তারানাথ গম্ভীর মুখে বলল, দুয়ে দুয়ে সব বিচার হচ্ছে, হাতে বেশি আর সময় নেই। এক্ষুনি আমাদের খোঁজ নিতে হবে সেই সাধুর। আমার মন বলছে সে এই গ্রামেই রয়েছে। যতদূর সম্ভব হয়তো গ্রামের এমন এক প্রান্তে থাকে যেখানে কারোর চোখ পড়ে না। কিশোরী, বিভূতি, তোমরা যাও, শুধু খোঁজ নিয়ে এসো দূর থেকে, আর কিছু করতে যেও না। এই সূত্র মহাশক্তিশালী ও নিম্নতন্ত্রের পিশাচ সিদ্ধ। বাহুবলে একে কিচ্ছু করতে পারবে না।
আমি একটু একা থাকতে চাই। তোমরা যাও এখন। ওই পূর্ব প্রান্তের দিকটা একটু ফাঁকা, তারপর ঘন জঙ্গল আর নদী শুরু হয়েছে। ওদিকটা তেমন কেউ যায় না, ওই দিকেই খোঁজ নেওয়া যাক। আমি বুঝতে পারলাম তারানাথের এই সময়টা মধুসুন্দরী দেবীর ধ্যানে বসার। যোগ্য সাধক আর পবিত্র মনের সাধনা, এই দুয়ের সমন্বয়ে সর্বদাই সাধনায় সিদ্ধি লাভ হয়। আর তারানাথ সত্যিই একজন পবিত্র মনের মানুষ ও যোগ্য সাধক। তারানাথ সহজেই মধুসুন্দরী দেবীর সাহায্য পেলেন। তার সাধনা সিদ্ধির সময় দেবী তাকে আশ্বাস দিয়েছিলেন যে যখনই তিনি বিপদে পড়বেন, পবিত্র মনে দেবীর সাহায্য প্রার্থনা করলে তিনি অবশ্যই তার সাহায্য করবেন। এবারেও তা ঘটল। দেবী তারানাথের ধ্যানে এলেন, বললেন, সমস্ত ভাবনার মূলেই রয়েছে আধ্যাত্মিকতা। তন্ত্র, মন্ত্র, দীক্ষা, যোগ সব সেই আধ্যাত্মিকতার শাখা মাত্র। মনের ইচ্ছাই নির্ধারণ করে আধ্যাত্মিকতার স্রোতের পথ। সাধক যদি তার সাধন ফল ভুল স্রোতে চালিত করে, তাহলে আধ্যাত্মিকতাও ভুল পথে চালিত হয়। দেবী এই বলে বিদায় নিলেন। ধ্যান ভাঙলে তারানাথের মুখে প্রসন্নতার হাসি খেলে গেল। তিনি এইবার যেন আস্তে আস্তে আলোর আভাস পাচ্ছেন। আমরা এইদিকে গ্রামের পূর্ব প্রান্তে পৌঁছে প্রায় অনেকখানি জায়গা ঘুরে দেখেও সেই সাধুর কোনো সাক্ষাৎ পেলাম না। 20 বছর আগে পুড়ে যাওয়া ধ্বংস বাড়িটার কোনো হদিশও নেই। এদিকটা পুরোটাই ফাঁকা, জনবিরল। চারিদিকে শুধু জঙ্গল আর খুব কাছেই নদী বয়ে চলেছে। এই ভর দুপুরেও তেমন আলো প্রবেশ করেনি এইখানে। আমরা এক প্রকার হতাশ হয়ে ফিরে আসছি, এমন সময় কাছেই কোথায় যেন একটা নারী কণ্ঠের আভাস পেলাম। কান খাড়া করে কিশোরী বলল, মনে হয় ওই অর্জুন গাছটার উপাস থেকে আওয়াজটা আসছে, বুঝলে? আওয়াজ অনুসরণ করে গিয়ে আমরা যা দেখলাম তা আমাদের রীতিমতো অবাক করে দিল। দেখলাম এক বিভৎস দর্শন বলিষ্ঠ পুরুষ, তার মাংসপেশি সমন্বিত শরীরে একাধিক উল্কি খোদাই করা, কপালে মুখে ভস্মে মাখা, জটা জুটোতে ভর্তি দাড়ি আর চুল। কিন্তু এসবের মধ্যেও বোঝা যায় তান্ত্রিকটির বয়স কিন্তু বেশি নয়, কিন্তু তার এই ভয়ানক ব্যক্তিত্ব তার বয়সকে আরো বাড়িয়ে তুলেছে। আর দেখলাম সাধুর পায়ের কাছে বসে পদসেবা করছেন এক অপূর্ব সুন্দর রমণী। তার পোশাকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। হঠাৎই শ্যামল ফিসফিস করে অবাক হয়ে বলে উঠল, আরে এ তো জমিদার বাড়ির ছোট মা, অর্থাৎ রামাকান্তর স্ত্রী। আমরা বেশ অবাক হয়ে হন্তদন্ত করে তারানাথকে এসে সব ঘটনা জানালাম। সব ঘটনা শোনার পর তারানাথ রমাকান্তকে জানাতে তিনি বেশ অবাক হলেন। বেশ খানিকক্ষণ চুপ করে রইলেন। তারানাথ বলে উঠল, দেখুন রমাকান্ত বাবু, আপনার বিবাহের এত বছর পরও আপনার সন্তানহীন। স্বাভাবিক আপনার স্ত্রী ওই সাধুর প্রলোভনে সন্তান লাভের আশায় সাধুর সেবা শুশ্রূষা করেন। আমি আগেই বলেছিলাম, এই সাধু কোনো সাধারণ মানুষ নয়, এক মহা ধুরন্ধর তান্ত্রিক। সে এই সুযোগটা নিয়েই পূর্বেই সব পরিকল্পনা করে আপনার স্ত্রীকে বশ করেন, সন্তান লাভের আশা দেখিয়ে, এবং তাকে বারণও করেন আপনাকে কিছু জানাতে, পাছে আপনার অভিসন্ধি ধরা পড়ে যায়। রমাকান্ত বাবু বললেন, এখন কি কর্তব্য আমার ঠাকুরমশাই? আচ্ছা, আপনাদের এখানে আসার সমস্ত কারণ কি আপনি আপনার স্ত্রীকে জানিয়েছিলেন? না, কমলাকে আমি আপনাদের ব্যাপারে কিছু জানাইনি। তা
তার সাথে এ সকল ঘটনা শুরু হওয়ার পর থেকেই আর কথাই হয়ে ওঠেনি। যাক, সে একদিক থেকে খুব ভালোই হয়েছে। শুনুন, আপনাকে আমি যা বলবো আপনি তাই করবেন। এখন প্রথমত, কমলা আপনাকে আজ কোনো এক প্রকারে বলবে যে রাতে জমিদার বাড়িতে না থাকতে, গ্রামের বাইরে যেতে। আপনি কোনো বিষয় প্রকাশ করবেন না, ওর কথা মেনে নেবেন। মনে রাখবেন, এসব ওই তান্ত্রিকের দ্বারাই চালিত হয়ে হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরেই বলে উঠলাম, কি বলছেন ঠাকুর মশাই? আপনি জেনে বুঝে ওনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। আজ রাতের বাইরে গ্রামে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু ওনার। না হে, আমি ওনাকে এবং ওনার এই গ্রাম পরিবার সকলকেই বাঁচানোর জন্য চেষ্টা করছি। আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করেছে সেই সব থেকে চালাক। আমাদেরকেও তাই তাকে প্রমাণ করতে হবে, তবেই সে নিজের ক্ষমতা ও বুদ্ধির ওপর আত্মবিশ্বাসের চরম ভুলটা করবে। আর উনি জমিদার বাড়ির বাইরে যাবেন ঠিকই, কিন্তু গ্রামের বাইরে নয়। সবাই জানবে তিনি গ্রামের বাইরে যাচ্ছেন, কিন্তু উনি যাবেন না। গারোয়ানের সাথে গ্রাম ছেড়ে আসলে বেরোবো আমি। ভয় নেই, কোনো নিম্নমানের পিশাচের সাধ্য নেই তারানাথের ক্ষতি করে। দেবীর কৃপা শক্তি সর্বদাই আমার সাথে আছে। রমাকান্ত বাবু রাজি হলেন। আমরা সকলেই বুঝতে পারলাম যে আজকের রাতটাই হতে চলেছে এই গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াইয়ের রাত। আপনারা এতক্ষণ শুনছেন শুভায়ুর কলমে তারানাথ এবং জোড়া পিশাচ। আপনাদের মধ্যে এখনও যারা আমাদের ক্রনিটেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে ফেলুন। তো চলুন শোনা যাক গল্পের বাকি অংশ। তান্ত্রিক চন্ড যখন জমিদার বাড়ির চৌকাঠে পা রাখলেন, তখন অমাবস্যার গাঢ় অন্ধকারে সবকিছু যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বাতাসে যেন মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে। জমিদার বাড়ির প্রতিটি কোণায় এক অদ্ভুত নিস্তব্ধতা। একটা হিমেল বাতাস কেঁপে উঠল, যেন প্রকৃতি নিজেই তার আগমনের ভয়ে শিহরিত। তান্ত্রিক চণ্ডের মুখে এক বিকৃত হাসি আর চোখে এক অমঙ্গলের ঝিলিক। তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন ধীরে ধীরে। তার প্রতিটি পদক্ষেপে যেন মাটি দুলে উঠছে। জমিদার বাড়ির দেওয়ালে টাঙানো পিতলের প্রদীপের আলোগুলো কেঁপে কেঁপে উঠল, যেন তারা এই মহাপাপকে দেখতে অক্ষম। ওদিকে সন্তান লাভের আশায় বিবেক বুদ্ধিহীন কমলা এই মহাবিপদের সময়ও তার স্বামীকে গ্রামের বাইরে পাঠিয়েছে মিথ্যে আছিলায়। তার সমস্ত বিবেক বুদ্ধিকে সে বিসর্জন করে দিয়েছে ওই দুষ্ট তান্ত্রিকের প্ররোচনায়। সে যজ্ঞের সমস্ত আয়োজন করে অপেক্ষা করছিল চণ্ডের। হায় ঈশ্বর, কিন্তু সে তো জানেই না কোন মহা বিপদের সম্মুখে সে পড়তে চলেছে। ওদিকে তারানাথ গারোয়ানকে গ্রামের শেষ প্রান্তে ছেড়ে দিয়ে নিজেই গাড়ি নিয়ে গ্রামের বাইরে বেরোল। রাত গভীর, চারিদিক অন্ধকারে ঢাকা। চারপাশের নিস্তব্ধতায় কেবল গাড়ির চাকার ধুলোর আওয়াজ। কিন্তু তারানাথের মনে এক অদ্ভুত অশান্তি। তিনি জানেন এই পথে তাকে এমন কিছুর সম্মুখীন হতে হবে যা মনুষ্য কল্পনার বাইরে। গ্রামের শেষ প্রান্তের পর যখন এক গভীর জঙ্গলের পথ তারানাথ ধরল, তখন বাতাসে অশুভ শক্তির উপস্থিতি স্পষ্ট হতে লাগল। গাছের ডালপালা যেন ঝুঁকে আসছে, আর পাতার ফিসফাসে এক অজানা ভাষার মন্ত্র উচ্চারিত হচ্ছে। তারানাথ গাড়ি থামান আর নীরবভাবে গাড়ি থেকে নামল। তার পকেটে রাখা রুদ্রাক্ষের মালা যেন নিজেরাই কম্পন করছে, আগামী ভয়ঙ্কর ঘটনার আভাস। তারানাথের সামনে ধীরে ধীরে জঙ্গলের মাঝ থেকে দুই ছায়ামূর্তি উদ্ভাসিত হলো।
এরা কোনো সাধারণ আত্মা নয়, এরা হলেন পাতালের অন্ধকার গহর থেকে উঠে আসা জোড়া পিশাচ। যাদের দৃষ্টি মনুষ্যকে মন্ত্রমুগ্ধ করে ফেলতে পারে। তাদের শরীর থেকে তীব্র দুর্গন্ধ আর চোখে নৃশংসতার ছাপ। তারা তারানাথকে ঘিরে ধরল, কিন্তু তিনি স্থির। নিজের পকেট থেকে এক বিশেষ তাবিজ বের করে সামনে ধরল তারানাথ। তাবিজ থেকে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, যা পিশাচদের ঘিরে ধরল। দুই পিশাচ আর এক পা এগোতে পারল না। তাদের শরীর কাঁপতে শুরু করলো, তারা মাটিতে ধীরে ধীরে লুটিয়ে পড়ল। কিন্তু তারানাথ জানে এই পিশাচেরা কি করতে চলেছে এবার। তারা তাদের কার্যসিদ্ধিতে বাধা পেয়েছে, আর এই পিশাচেরা যদি নির্দিষ্ট সময়ে তাদের কার্যসিদ্ধি করতে ব্যর্থ হয়, তবে যে তান্ত্রিক তাদের জাগিয়েছিল, তাদের বশ করেছিল, তারই চরম ক্ষতি সাধন করে এরা। তারানাথ নীরব থেকে এই দৃশ্য দেখল, তারপর গাড়িতে উঠে গ্রামের দিকে ফিরে যেতে লাগলো দ্রুত, যেন কিছুই ঘটেনি। তিনি জানেন যে কি পরিণতি হতে চলেছে দুষ্ট তান্ত্রিক চণ্ডের। চণ্ডের হাত ধীরে ধীরে উঠল, আর তার চোখে এক বিষাক্ত তৃষ্ণার ছাপ পড়ল। তিনি তার হাত দিয়ে জমিদার স্ত্রীর কপালে হাত রাখলেন, যেন তিনি তার সমস্ত শক্তি দিয়ে তাকে বশীভূত করতে চাইছেন। জমিদারের স্ত্রী আতঙ্কে হিম হয়ে যাওয়া শরীর নিয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোল না। তান্ত্রিকের মন্ত্র উচ্চারণের সাথে সাথে ঘরের বাতাস আরো গাঢ় হয়ে উঠল। তার উদ্দেশ্য ছিল শয়তানি শক্তি দ্বারা পূর্ণ। তার দৃষ্টিতে প্রতিফলিত হলো এক প্রবল কামনা আর শক্তির ক্ষুধা। জমিদারের স্ত্রী বুঝতে পারলেন তার মুক্তির আর কোনো পথ নেই। তান্ত্রিক চণ্ডের হাতে স্পর্শে তার দেহ এবং মনে এক অদৃশ্য শৃঙ্খলে বাধা পড়ল। সেই মুহূর্তে চণ্ড তার শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আগ্রাসীভাবে এগিয়ে এলেন, যেন পৃথিবীর সমস্ত অন্ধকার তার মধ্যে লুকিয়ে আছে। সে যখন কমলার ক্ষতি সাধনের একদম চরম মুহূর্তে উদ্যত হয়েছে, ঠিক তখনই তার গলায় পড়া তাবিজটা খুলে পড়ল আচমকাই। চণ্ড বিস্মিত হলো, এ কি করে সম্ভব? এই তাবিজ তো তার রক্ষা কবচ। কত পিশাচ সাধনা, কত কঠোর তপস্যা সিদ্ধ ফল এই তাবিজ। এই তাবিজ কখনো তো তার গলা থেকে কেউ টেনে ছিঁড়ে ফেলা তো দূর, হাত দিলেই ধ্বংস হবে তার। কিন্তু এই তাবিজ আপনি খুলে পড়ার অর্থ হলো তীব্র অশনি সংকেত। তবে কি? পিশাচ সিদ্ধ মহাশক্তিশালী চণ্ড এবার তারও ভয়ে বুক কেঁপে উঠল। সে চিৎকার করে উঠল, না না, কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমি চণ্ড, আমি সর্বশক্তিমান চণ্ড। আমার ক্ষতি সাধন করার ক্ষমতা কারণ নেই, কারণ না। কথা শেষ হয়ে ওঠার আগেই ঘরের ভেতর যেন এক প্রবল ঝড় বয়ে গেল। চারিদিকে ধুলো উড়ে উঠল, আর বাতাসের মাঝে যেন এক অশুভ শক্তির গর্জন শোনা গেল। চণ্ডের শরীর স্থির হয়ে গেল, তার চোখে প্রতিফলিত হলো ভয় আর আতঙ্কের ছায়া। চণ্ড বুঝতে পারল তারই বশীভূত জোড়া পিশাচেরা তাদের কার্যসিদ্ধিতে বাধা পেয়েছে। কিন্তু এ কি করে সম্ভব? চণ্ড বুঝতে পারল তার অন্তিম পরিণতির সময় ঘনিয়ে এসেছে। পিশাচেরা বাধা পেয়ে তারই ক্ষতি সাধন করতে আসছে। চণ্ডর তাদের আটকাবারও ক্ষমতা নেই। কিন্তু কি করে সম্ভব? চণ্ড আর ভাবার সময় পেল না। পিশাচেরা আগত। চণ্ড এখন অসহায় ও শক্তিহীন। বুঝতে পারল তার পরিণতি। পিশাচেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ল, আর তার শরীরটা মাটিতে ধসে পড়ল। তার বুকে চরম যন্ত্রণার চিহ্ন। এক মুহূর্তে চণ্ডের শরীর পিশাচদের দ্বারা টুকরো টুকরো হয়ে গেল, আর তার আত্মা সেই অন্ধকারের গহ্বরে তলিয়ে গেল।
যেখান থেকে সে একদিন উঠে এসেছিল। সেই পরিত্রাহী চিৎকার শুনে গ্রামবাসী যেন ভয় কেঁপে উঠেছিল। আমরা সকলেই তারানাথের সঙ্গে অপেক্ষা করছিলাম এই মুহূর্তেরই। সকলে দৌড়ে জমিদার বাড়ির ঘরে প্রবেশ করলাম। দেখলাম কমলা দেবী একপাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কয়েক হাত দূরে যে মানুষটা পড়ে আছে তাকে শনাক্ত করা দুঃসাধ্য। এই হচ্ছে সেই মহা শক্তিশালী চণ্ড। তারপর তারানাথ চণ্ডের দিকে এগিয়ে গেলেন। তিনি গভীর দৃষ্টিতে চণ্ডের দেহের দিকে তাকালেন, যেন তার মনোযোগ এক অদৃশ্য শক্তির দিকে নিবদ্ধ। এক মুহূর্ত পরে তার মুখে এক গভীর গাম্ভীর্য ফুটে উঠল। চণ্ড নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছে, তিনি বললেন, যেন নিজের মনেই কথা বলছেন। তারানাথের পর মন্ত্রোচ্চারণ শুরু করলো। তার চারিদিকে যেন একটা অদৃশ্য বলয় গড়ে উঠল। আমরা সবাই হতবাক হয়ে দেখছিলাম। এক সময় তার মন্ত্র শেষ হতেই চণ্ডের দেহ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সেই ধোঁয়াটা কিছুক্ষণের মধ্যে শূন্যে মিলিয়ে গেল। তারানাথ বললেন, পিশাচেরা এখন মুক্ত, তাদের আর এই জগতে ফেরার কোনো ক্ষমতা নেই। চণ্ড যে অশুভ শক্তির সাহায্যে নিজের উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিল, সেই শক্তি আজ তাকে গ্রাস করেছে। এই হলো চণ্ডের নিয়তি। আমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। জমিদার বাড়ির সেই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের মনে গভীর ছাপ রেখে গেল। কমলা দেবীকে সজ্ঞানে আনতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। তিনি জেগে উঠতেই ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সবকিছু স্মরণ করার চেষ্টা করছিলেন। কিন্তু তারানাথ শান্ত স্থির। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, দেখো, তোমাদের পত্র পাওয়ার পরই আমরা বুঝেছিলাম যে এক ভয়ানক শক্তির করাল গ্রাসের কবলে তোমাদের গ্রাম পড়েছে। কিন্তু এখানে এসে আজ সকাল অবধি গিরিধারীর কাছে যতক্ষণ না সবটা জানলাম, ততক্ষণ আমিও কোনো কুল কিনারা করতে পারছিলাম না। আর ওই পাগলেরও একটি ভূমিকা আছে। রমাকান্ত বাবু, আপনার মনে আছে হয়তো, ছেলেবেলায় আপনার মা মারা যাওয়ার পর এক মহিলা আপনাদের দেখাশোনা করতেন। কিন্তু উনি তো, আমি ছোটবেলায় থাকাকালীনই ওনাদের বাড়িতে আগুন লেগে ওরা সবাই মারা যান। তারানাথ এবার বলল, না, মারা ওনারা গিয়েছিলেন, কিন্তু তা দুর্ঘটনা নয়, তা আপনার দাদার ঘটানো ঘটনা। আপনার দাদা যৌন লিপ্সার শিকার হয়েছিলেন ওই মহিলার দ্বারা। তার ফলস্বরূপ আপনার দাদাই ওনাকে ভোগ করে ওনার স্বামীকে ও ওনাকে হত্যা করেন, আগুন লাগিয়ে দিয়েছিলেন তাদের ঘরে। এবার আপনার দাদা মনে করেছিলেন ওনাদের সবাই হয়তো মারা গিয়েছিলেন, কিন্তু তা হয়নি। ওদের বছর দশেকের এই ছেলেটি কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। সে দেখেছিল তার বাবা মায়ের এই চরম পরিণতি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে সে চরম প্রতিশোধ নেবে। সেই ছেলেই ফিরে আসে 20 বছর পর পিশাচ সিদ্ধ তান্ত্রিক চণ্ড হয়ে। এই 20 বছরে সে নিজেকে প্রতিহিংসার আগুনে পুড়িয়ে এক পিশাচ সিদ্ধ মরণ দূত হয়ে আপনাদের গ্রামে আসে। আর সবার প্রথম ওই পাগলটাই তাকে চিনতে পারে, কারণ সেই ছিল তার মামা, মায়ের আপন ভাই। সেদিন ঘরে উপস্থিত না থাকায় সে কোনো কারণে বেঁচে গিয়েছিল। চণ্ড মহাটামর তন্ত্রের দ্বারা এই জোড়া পিশাচদের বশীভূত করেছিল। এরা মহাশক্তিশালী, আর এদের বশ করা অত সহজ নয়, কিন্তু চণ্ড তা করেছিল। একটা জিনিস আমি পত্র পড়ে বা এখানে এসে বুঝতে পারি যে এই জোড়া পিশাচেরা প্রতি অমাবস্যা তিথিতেই চণ্ড দ্বারা পরিচালিত হয়ে নিজেদের হত্যা লীলা চালায়। তাই মাঝের কদিন কোনো হত্যা লীলা হয়নি। পরশু আপনাদের বড়বাবুর মৃত্যু শুরু হয়েছে সেই অমাবস্যাতেই। চণ্ড এক রক্ষা কবচ বানিয়েছিল, সেটাই তাকে রক্ষা করত সবকিছু থেকে। সম্ভবত
নিজের মৃত বাবা মা শরীরের কোনো এক পুড়ে যাওয়া অংশ সে নিজের কাছে যত্ন করে রেখেছিল। পরে তাই দিয়েই কঠোর সাধনা করে সে নিজের রক্ষা কবচ বানায়। এই নরক পিশাচের একটা নিয়ম আছে, এরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কার্যসিদ্ধি না করতে পারে তবে যে এদের বশ করেছে তাকেই এরা নির্মমভাবে হত্যা করে। চণ্ডর কাছে সেই রক্ষা কবচ থাকায় সে এসবের অনেক ঊর্ধ্বে চলে গিয়েছিল, কিন্তু এই অসীম শক্তি, তার প্রতিহিংসা তাকে মানুষ নয় পিশাচে পরিবর্তিত করেছিল। সেও তার মার এই নির্মম নির্যাতনের বদলা নিতে চেয়েছিল, একইভাবে জমিদার বাড়ির কোনো রমণীকে ভোগ করে অত্যাচার করে। তাই সে কমলাকে বশ করে আজকের দিনটাই বেছে নেয়। ওদিকে পিশাচের দ্বারা মরবে রমাকান্ত, আর এদিকে কমলাকেও মারবে সে। কিন্তু সে ভুলে গেছিল যে পবিত্র কঠোর সাধনার দ্বারা প্রাপ্ত রক্ষা কবচের গুণ বিনষ্ট হবে এই চরম পাপ কাজে। নারীর সম্মান হনন করতে গিয়ে তাই হয়। ওদিকে পিশাচরা আমায় মারতে না পেরে ব্যর্থ হয়ে রক্ষা কবচহীন চণ্ডকেই হত্যা করে। চণ্ড কঠোর তপস্যা দ্বারা তার বাবা মার মৃত্যুর বদলা নিতে গিয়ে নিজের কাম ভোগ লিপ্সার দ্বারা এক শয়তানে পরিবর্তিত হয়েছিল। তাই তার এই চরম পরিণতি। সাধকের সাধনা সবসময় কল্যাণের জন্যই হওয়া উচিত। এতক্ষণ শুনছিলেন শুভায়ু জানার লেখা তারানাথ তান্ত্রিক এবং জোড়া পিশাচ। চরিত্রায়নে গল্প পাঠে বিভূতি ও চণ্ডের ভূমিকায় শুভায়ু, কিশোরী ও পাগলের ভূমিকায় সোমেশ, তারানাথ আর্য, রমাকান্ত জমিদার আবির, শ্যামল পারিজাত, গিরিধারী সুরঞ্জন এবং মধুসুন্দরী দেবী শান্তনা। সাউন্ড ডিজাইনিং ও পোস্টার ডিজাইনিংয়ে সোমেশ, সমগ্র পরিচালনায় সোমেশ। এইরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল। আজ তবে আসি, শুভ রাত্রি সকলকে।